দেখে নাও স্কুল নম্বর তাহলে 8, জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, 331 থেকে 335। প্রথমেই যেটা রয়েছে এটা হলো আবার আনবে গাইড থেকে, করেছে তো এটা। প্রথম প্রশ্ন দেখে নাও, দ্য কাইট ওয়াজ ফাউন্ড, ঘুড়িটা কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল? অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের মাথাতে। দ্য কাইট ওয়াজ প্যাসড উইথ, সেই ঘুড়িতে কি আটকানো ছিল? একটা চিঠি আটকানো ছিল। হোয়েন দ্য নাইটার্স ফাদার ওয়েন্ট ব্যাক হোম হিজ ব্রাদার, যখন লেখকের বাবা, লেখক না এখানে লেখিকা অ্যাকচুয়ালি, লেখিকার বাবা যখন বাড়িতে ফিরে তখন তার ভাই কি করেছিল? ভাই হচ্ছে হ্যাড অলরেডি ডাইড, মারা গিয়েছিল। আফটার এ মান্থ এ লেটার কেম ফর দ্য, এক মাস পরে একটা চিঠি এলো কার জন্য? নাইটার্স ফাদার, বাবার জন্য, লেখিকার বাবার জন্য। দ্য নাইটার্স ব্রাদার ওয়াজ নেমড আফটার হিজ গ্র্যান্ডফাদার, নাইটরের ভাইয়ের নাম দেওয়া হয়েছিল তার ঠাকুরদাদার নামে, আর ন্যারেটরের নাম ছিল তার ঠাকুমার নাম। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। আফটার দ্য ন্যারেটরস ফাদার হ্যাড ফিনিশ রিডিং দ্য লেটার, ইট সিম দ্যাট হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, যে তার চোখ দেখে মনে হচ্ছিল যেন সে কাঁদছে। 2 নম্বর, দো ইনিশিয়ালি ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ ব্রাদার, যে লেখিকার বাবা বাড়ি ছেড়েছিল তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে। 3 নম্বর, আন্ট ইস্টার টার্ন পেল, আন্ট ইস্টারের মুখটা বিবর্ণ হয়ে গেছিল। হোয়েন শি স দ্য কাইট প্যাসড উইথ দ্য লেটার, যখন সে ঘুড়িটাকে দেখেছিল তার সঙ্গে একটা চিঠি আটকানো ছিল, এই অবস্থায় যখন দেখেছিল। এবার ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। ফ্লিপা ওয়াজ আন্ট ইস্টার্স ডটার্স নেম, এটা ফলস হবে, কারণ ফ্লিপা ওয়াজ হার মাদার্স নেম, ফ্লিপা লেখিকার মায়ের নাম ছিল। না, লেখিকার মায়ের নাম না, ভুল বললাম, যে লেখিকার ঠাকুমার নাম ছিল। আন্ট ইস্টার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইন ল্যান্ড, এটা ট্রু হবে। শি ওয়াজ এ উইডো, মানে আন্ট ইস্টারের কথা বলা হচ্ছে, হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইন ল্যান্ড। কবিতা রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। প্রথম প্রশ্ন, দ্য চাইল্ড মেট অ্যান ওল্ড ওম্যান, বাচ্চাটির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল একটা বৃদ্ধ মহিলা। দ্য ওল্ড ওম্যান ওয়াজ, বৃদ্ধ মহিলাটি ছিল আনস্টেডি অ্যান্ড পোরলি ড্রেসড, মানে সে ওই কাঁপুনি ধরা হাতে হাঁটছিল আর কী করছিল, তার পোশাক ছিল ছিন্ন ভিন্ন। দ্য ওক ট্রিজ কমপ্লেইন দ্যাট, সে ওক গাছেরা তারা কী অভিযোগ করলো? দে আর চপ ডাউন টর্ন আপ বাট দ্য হিউম্যানস রিমেইন ইন্ডিফারেন্ট, যে তাদেরকে কুচি কুচি করে কাটা হচ্ছে, তাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে, কিন্তু মানুষ একেবারে চুপচাপ, কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। 4 নম্বর, দ্য স্টিয়ারিং ট্রাইব রেফার্স টু দ্য, স্টিয়ারিং ট্রাইব বলতে কাদের কথা বলা হয়েছে? ওক ট্রিজ, ওক গাছেদের কথা বলা হয়েছে। প্রশ্ন, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে, বৃদ্ধ মহিলাটা কী বলেছিল? কী বলেছিল? The old woman said that she had the poets. দ্য ওল্ড ওম্যান সেড আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। আমরা সরাসরি এভাবে বলতে পারি যে বৃদ্ধ মহিলাটা বলেছিল যে তোমার গোপন যে তথ্য বা তা আমার এই ছোট্ট ব্যাগে আছে, অথবা বলা যেতে পারে দ্য ওল্ড ওম্যান সেড দ্যাট শি হ্যাড হিজ সিক্রেট দেয়ার ইনসাইড হার লিটিল ব্যাগ, মানে এটাকে ন্যারেশন চেঞ্জ করে দিতে হবে ইনডিরেক্টে। শি হ্যাড দ্য পোয়েটস সিক্রেট দেয়ার হার লিটিল ব্যাগ, হ্যাঁ এভাবে লিখলেও হবে। হাউ ডাজ দ্য পোয়েটস ড্রিম ফাংশন এজ এ মেসেজ টু প্রোটেক্ট নেচার, এই কবিতার মাধ্যমে কবির এই স্বপ্নটা প্রকৃতিকে বাঁচানোর একটা বার্তা ছিল, সেটা কেমন, কী লিখেছে? কেন? এই যে ড্রিমটা, দ্য ড্রিম টিচেস দ্য পোয়েট টু প্রোটেক্ট ট্রিজ বাই প্ল্যান্টিং 2 ওক ট্রিজ হোয়েন এভার ওয়ান ইজ কাট ডাউন, ইট এনকারেজেস পিপল টু কনজার্ভ নেচার, মানে দ্য ড্রিম টিচেস দ্য পোয়েট, এই যে স্বপ্নটা এটা কবিকে কী শিক্ষা দিল? টু প্রোটেক্ট ট্রিজ, গাছকে রক্ষা করতে, বাই প্ল্যান্টিং 2 ওক ট্রিজ, 2টো গাছ লাগাতে, হোয়েন এভার ওয়ান ইজ কাট ডাউন, যখন একটা গাছ কাটা হবে, ইট এনকারেজেস পিপল টু কনজার্ভ নেচার, এটা
কবিতা কী করছে, উৎসাহিত করছে মানুষকে প্রকৃতিকে সংরক্ষণ করার। দেখিনি, চেষ্টাও করো না। এটাই তো পুরো বার্তা, কবিতার মূল বার্তা তো এটাই, যে একটা গাছ যদি কাটা হয় মূল বক্তব্য একটাই, প্রকৃতিকে রক্ষা করো। এই তো কবিতা পড়ার সময় বলেছিলাম, কনজারভেশনটা নিয়েই বলা হচ্ছে, কারণ গাছ না থাকলে আমরা বেঁচে থাকবো না। তাই যখন তুমি দেখবে গাছ কাটতে হতে পারে, প্রয়োজনে গাছ কাটতে হতে পারে, কিন্তু একটা গাছ যদি কাটা হয় তার পরিবর্তে দুটো গাছ লাগাতে হবে, তাহলে তুমি একটা গাছ কাটতে পারো। নাহলে আমরা যদি গাছ শুধু কেটেই চলি, যদি গাছ না লাগাই, তাহলে নিজেদের খবর নিজেরা খুঁজবো। এই যে পরিবেশে আমরা বেড়ে উঠছি, যেখানে আমরা থাকছি, সেখানে আমরা থাকতে পারবো না। আনসিন, দেখে নাও। দেয়ার আর 3 রিজনস ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার আর্থকুইকস আর মোস্ট লাইকলি টু হ্যাপেন। যে এই পৃথিবীতে 3টে বিশেষ জায়গা রয়েছে, এলাকা রয়েছে, যেখানে প্রায়শই ভূমিকম্প হয়। সায়েন্টিস্ট কল দেম আর্থকুইক জোনস। বিজ্ঞানীরা এটাকে ভূমিকম্প প্রবণ এলাকা বলেন। দ্য ফার্স্ট রানস অ্যালং দ্য ইস্ট কোস্ট অফ এশিয়া থ্রু জাপান অ্যাক্রস আলাস্কা, দেন ডাউন দ্য ওয়েস্ট কোস্ট অফ নর্থ আমেরিকা, ক্রসিং মেক্সিকো অ্যান্ড এন্ডিং সামওয়্যার ইন দ্য ক্যারিবিয়ান সি। প্রথম যে লাইনটা রয়েছে, রিজিনটা রয়েছে, এলাকাটা রয়েছে, সেটা হচ্ছে পূর্ব এশিয়ার পূর্ব উপকূল ধরে জাপান হয়ে আলাস্কাকে পার করে, সেটা উত্তর আমেরিকার পশ্চিম উপকূল ধরে মেক্সিকোকে পাস করে, সেটা শেষ হয়েছে গিয়ে ক্যারিবিয়ান সাগরে গিয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট লাইন যেটা আছে। দ্য সেকেন্ড রানস ডাউন দ্য ওয়েস্ট কোস্ট অফ সাউথ আমেরিকা। দ্বিতীয়টা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে গেছে। দ্য থার্ড রানস অ্যাক্রস দ্য সাউথ অফ ইউরোপ অ্যাট নর্থ আফ্রিকা থ্রু গ্রিস অ্যান্ড টার্কি অ্যান্ড ইন্টু দ্য মিডিল অফ এশিয়া। তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণ ইউরোপের দক্ষিণ থেকে উত্তর আফ্রিকা, সেখান থেকে গ্রিস, টার্কি হয়ে এটা মধ্য এশিয়াতে এসে শেষ হয়েছে। এই 3টে লাইন রয়েছে আর কি। দেয়ার আর সেভারেল আদার ফল্ট লাইন্স। এছাড়াও আরও অনেক এই চ্যুতি রেখা রয়েছে, চ্যুতি রেখা। অল দ্য মেজর আর্থকুইকস ইন হিস্ট্রি হ্যাভ অকার্ড সামওয়্যার ইন ওয়ান অফ দিস 3 জোন। আর পৃথিবীর বা ইতিহাসের সবথেকে যে ভয়ঙ্কর যেসব ভূমিকম্পের ঘটনা ঘটেছে, তা সেই ভূমিকম্পগুলো এই 3টে জোনেই ঘটেছে। সো ইট ইজ পসিবল ফর সায়েন্টিস্ট টু সে হোয়ার দে থিঙ্ক আর্থকুইকস উইল স্ট্রাইক, বাট দে ক্যান নট সে এক্স্যাক্টলি হোয়েন। তাই বিজ্ঞানীরা তারা এটা বলতে পারবেন যে আর্থকুইকটা কোন এলাকায় আঘাত আনতে পারে, কিন্তু কখন হতে পারে এটা তারা বলতে পারবেন না। মনে রাখতে হবে, এটা থেকে একটা প্রশ্ন থাকবে। ইট ইজ প্রেডিক্টেড দ্যাট সামটাইম ইন দ্য ফিউচার দেয়ার উইল বি এ মেজর আর্থকুইক ইন ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, হতে পারে যে ভবিষ্যতে ক্যালিফোর্নিয়াতে একটা বিরাট বড় ভূমিকম্প আসতে পারে। হুইচ ইজ সিচুয়েটেড রাইট অ্যাবাভ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্থকুইক প্রন এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড। এই ক্যালিফোর্নিয়াটা হচ্ছে অবস্থিত ভূমিকম্প প্রবণ এলাকার, আর বিখ্যাত ভূমিকম্প প্রবণ এলাকার একেবারে উপরে, দ্য সান অ্যান্ড্রেস ফল্ট। এই যে সান অ্যান্ড্রেসের যে রয়েছে, কী বলে ওটাকে, ঝর্ণা রয়েছে, বা সেখানে রয়েছে। অ্যান্ড হোয়েন ইট কামস, আর যখন এই ভূমিকম্প হবে, দ্য ড্যামেজ অ্যান্ড লস অফ লাইফ উইল কনস্টিটিউট এ মেজর ডিজাস্টার। তখন জীবনহানি যেটা ঘটবে, সম্পদের যে হানি ঘটবে, সেটা হচ্ছে একটা বিরাট একটা বিপর্যয় হয়ে দাঁড়াবে। বাট বিকজ দ্য আর্থকুইক উইল হ্যাপেন ইন এনি টাইম বিটুইন নাও অ্যান্ড দ্য নেক্সট 8,000 years, সো ইট ইজ নট প্র্যাকটিক্যাল থট টু ইভ্যাকুয়েট দ্য সিটিস। হ্যাঁ, এটা হতে পারে যে আর্থকুইক আজকে ঘটতে পারে, আবার 8,000 বছর বাদেও ঘটতে পারে। তাই এটা কোনো বাস্তবিক সমাধান নয় যে এখনই শহরটাকে ইভাকুয়েট করতে হবে, খালি করতে হবে। ওয়ান ক্যান রিমেম্বার দ্য লস অ্যাঞ্জেলস আর্থকুইক ইন February 1971, হুইচ ওয়াজ কজড বাই দ্য সান অ্যান্ড্রেস ফল্ট, ইভেন দো ইট ওয়াজ নট এ মেজর আর্থকুইক। একজনের মনে থাকবে 1971 ফেব্রুয়ারির লস অ্যাঞ্জেলেসের সেই ভূমিকম্পের কথা, যেটা সান অ্যান্ড্রেস ফল্ট থেকে ঘটেছিল। সেটা কিন্তু বিরাট বড় আর্থকুইক ছিল না। তো এটা হচ্ছে ভূমিকম্প এবং তার ভূমিকম্প প্রবণ এলাকা নিয়েই রয়েছে। প্রথম প্রশ্ন, দ্য সেকেন্ড আর্থকুইক জোন রানস ডাউন দ্য ওয়েস্ট কোস্ট অফ সাউথ আমেরিকা। অ্যানাদার আর্থকুইক উইল স্ট্রাইক ক্যালিফোর্নিয়া বিটুইন নাও অ্যান্ড নেক্সট 8,000 years. There are 3 zones in the world where earthquakes are most likely to occur. Los Angeles witnessed an earthquake in February 1971. তুই কি বইয়ের মধ্যে করে বসে আছিস কেন? বারবার তো এটা বারণ করছি, বইয়ের মধ্যে করবি না। সময় কি এত কম হয়ে গেছে যে আর এইটুকু আর সময় পাওয়া যাচ্ছে না? The first earthquake zone ends somewhere in the Caribbean Sea. It is predicted that sometime in the future there will be a major earthquake in California.
দ্য সিটি অফ সান ফ্রান্সিসকো ইজ সিচুয়েটেড অ্যাবাভ দ্য সান অ্যান্ড স্পট, এটা ফলস হবে। ক্যালিফোর্নিয়া ইজ সিচুয়েটেড রাইট অ্যাবাভ দ্য সান অ্যান্ড স্পট, সান ফ্রান্সিসকো নয়। ইট ইজ পসিবল ফর সায়েন্টিস্ট টু প্রেডিক্ট হোয়ার অ্যান আর্থকুইক মে স্ট্রাইক, এটা ফলস হবে। ইট ইজ পসিবল, ইট ইজ ইম্পসিবল আছে, ও আচ্ছা আমি ভুল বললাম, ইট ইজ ইম্পসিবল আছে, এটা ফলস হবে। কারণ ইট ইজ পসিবল ফর সায়েন্টিস্ট টু সে হোয়ার দে থিঙ্ক আর্থকুইক উইল স্ট্রাইক। 3 নম্বর, দ্য সিটিজ শুড বি ইভ্যাকুয়েটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল, ফলস হবে। ইট ইজ নট এ প্র্যাকটিক্যাল থট টু ইভ্যাকুয়েট দ্য সিটিজ। সাবরিক স্টেটমেন্ট লিখেছিস কোশ্চেন অ্যান্সারগুলো? ব্র্যাকেট দিয়েছিস, ব্র্যাকেট দিলে অ্যান্সার কারেক্ট হয়ে যাবে, মানে সেই অ্যান্সারগুলো সাজিয়ে লেখার কোনো ব্যাপার নেই, ব্র্যাকেটে কারেক্ট হয়ে যাবে। দেখা যাক, হোয়াট আর আর্থকুইক জোনস? আর্থকুইক জোনস আর রিজনস হোয়ার আর্থকুইকস আর মোস্ট লাইকলি টু অকার, এটা তো লাইনে কোথাও নেই, তাহলে এটা তুই কী করে লিখেছিস? এটা তো পুরো লেখাটার মধ্যে কোথাও পড়লাম না যে এটা হুবহু তোলা আছে। তাহলে আর্থকুইক জোন তাদেরকে বলা হয় যে এলাকাতে প্রায়শই ভূমিকম্প ঘটে। দু নম্বর প্রশ্ন, হোয়ার ডাজ দ্য থার্ড আর্থকুইক জোন রান অ্যাক্রস? তৃতীয় আর্থকুইক জোন কোথা থেকে গেছে? ইট রানস অ্যাক্রস, বা দ্য থার্ড আর্থকুইক জোন রানস অ্যাক্রস দ্য সাউথ অফ ইউরোপ অ্যান্ড নর্থ আফ্রিকা থ্রু গ্রিস অ্যান্ড টার্কি অ্যান্ড ইন্টু দ্য মিডল অফ এশিয়া। What will be the effect if a major earthquake strikes California? It will cause great damage and heavy loss of life, resulting in a major disaster. এটা লিখেছো? It will cause great damage and heavy loss of life, resulting in a major disaster. আনসিনটাকে ভালো করে পড়তে হবে, একবারের জায়গায় 3 বার পড়তে হবে। যেমন প্রসেসে বলেছি সেই অনুযায়ী পড়ে এটাকে অ্যান্সার খোঁজার চেষ্টা করতে হবে। একটা প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না, চুপ করে বসে থাকলাম, এটা করলে হবে না। কারণ পরীক্ষাতে সবগুলো অ্যাটেন্ড করতে হবে, তবে পুরো মার্কস আসবে, এটা মাথায় রাখতে হবে সবসময়। অ্যান্ড হেভি লস অফ লাইফ রেজাল্টিং ইন এ মেজর ডিজাস্টার। চার নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট কজ দ্য লস অ্যাঞ্জেলেস আর্থকুইক? লস অ্যাঞ্জেলেসের আর্থকুইকটা কেন হয়েছিল, তার কারণ কি? হাউ সেভার ওয়াজ ইট, এটা কতটা ভয়ানক ছিল? দ্য লস অ্যাঞ্জেলেস আর্থকুইক ওয়াজ কজড বাই দ্য সান অ্যান্ড ইটস ফল্ট, ইট ওয়াজ নট এ মেজর আর্থকুইক। শেষ লাইন লিখেছ? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও। অলদো চিলড্রেন লাভ আউটডোর গেমস, দেয়ার প্যারেন্টস কনসিডার their interest as harmful and meaningless, a child who spends time and energy in outdoor activities grows up to be healthy and strong. তাহলে সবটাই প্রেজেন্টে হবে, কারণ এটা নিত্য সত্যকে বোঝায়, ইটার্নাল ট্রুথ। আর্টিকেল প্রিপোজিশন, ইন দ্য ইভিনিং দে উড সিট টুগেদার অ্যাট দ্য ডাইনিং টেবিল অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্পস, হি হ্যাড অ্যান অ্যালবাম ফর হিজ কান্ট্রি। পরেরটা, গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি কস্ট অ্যাজ এ সোর্স অফ এনার্জি। রিলেটিভ ক্লজে জয়েন করতে হবে, এটা মাধ্যমিকে এসেছিল একবার। গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। Garbage which causes পলিউশন pollution of মে বি ইউজড, কমা দিয়ে মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, ইটটাকে উঠে যাবে। 2 নম্বর, দে লাফড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, ভয়েস চেঞ্জ করলে হবে দ্য ব্লাইন্ড ম্যান ওয়াজ লাফড অ্যাট বাই দেম। দে সাবজেক্ট, লাফড অ্যাট ভার্ব, দ্য ব্লাইন্ড ম্যান অবজেক্ট। দ্য ব্লাইন্ড ম্যান ওয়াজ লাফড অ্যাট বাই দেম, লাফড অ্যাট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এভরিওয়ান নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগোর, ডব্লিউএস কোশ্চেন কী করেছে বলো? who does not know the name of the river? He জানে না যে রবীন্দ্রনাথ। মানে হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগর, হ্যাঁ এটা হতে পারে। আবার এটাও হতে পারে, হুজ নেম ডাজ এভরিওয়ান নো, বা তার থেকে সব থেকে বেটার হচ্ছে হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগর, এটা হচ্ছে সব থেকে পারফেক্ট। হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগর। একটু ধূপ দাও তো মশার, এখন মশা কামড়াচ্ছে। রিকভার,
রিকভার হচ্ছে আরোগ্য লাভ করা, কাম রাউন্ড। ওর হচ্ছে পরিধান করা, পুট অন। রিজেক্টেড হচ্ছে Turn. প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন। গ্রেট হচ্ছে মেজর। শিফট হলো মুভ। মেনি হচ্ছে সেভারেল। আর রিকল হচ্ছে রিমেম্বার। ঠিক আছে সবগুলো? শিফটটা আমি পারিনি। কেন পারবি না? শিফট সবসময় এই শব্দগুলোকে রিলেট করবে বাস্তবের সঙ্গে।